দর্শক, আমাদের এই সমাজে দিনের পর দিন বেড়েই চলেছে অপরাধ। আর একের পর এক এই সকল অপরাধের জন্য অপরাধীরা আরো বেশি সাহসী হয়ে উঠছে এবং করে যাচ্ছে একের পর এক অপকর্ম আমাদের এই সমাজে, যার ফলে আমাদের জনজীবন দিনের পর দিন চলে যাচ্ছে অতলে এবং অনিরাপদে। আমাদের নীরবতা ও দায়িত্বহীনতার জন্যই এই সকল অপরাধীরা ও অপরাধ বেড়ে চলেছে আমাদের এই সমাজে। প্রিয় দর্শক, ঠিক এমনই একটি গল্প সাজিয়ে আজ আমরা হাজির হয়েছি আমাদের আজকের সময়ের গল্পে। আমাদের আজকের পর্বের নাম প্রতিকার। মামা, জি মামা, তো টমেটো কত? 40 টাকা কেজি। সিম? সিম 60 টাকা, কপি? কপি 30 টাকা। আরে সব বাড়তে আজকে। তাহলে এক কাজ কর, টমেটো 1 কেজি দাও। 1 কেজি দেবো? হ্যাঁ, মামা? 1 কেজি। হ্যাঁ মামা, জি। গন্ধ আইতেছে মনে হচ্ছে এখান থেকে একটা। হ্যাঁ, আমার তো গন্ধ পাইতেছি। তুমি কি এখানে বস না? না, আমি তো বসি না, আমি চলে যাই। আজ কেন বসলাম? গন্ধ কিসের? দাঁড়া। হ্যালো, জি জি জি, এলাটা মানুষের কাটা মাথা পাওয়া গেছে। জি স্যার, জি স্যার, জি স্যার, গলির মাথায় স্যার। স্যার আসেন। স্যার আসবো? এসো। আপডেট করো। স্যার, যে লাশের দুটো খণ্ড পাওয়া গেছে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। লাশের সুরতহাল থেকে যা মনে হচ্ছে খুনটি একদিন আগেই করা হয়েছে। নিউজের আপডেট বলো। স্যার, সব পত্রিকায় নিউজ করা হয়েছে এবং প্রত্যেকটা থানায় তার কপি পাঠানো হয়েছে। গুড। যেখানে লাশটি পাওয়া গেছে তার আশপাশে যতগুলো থানা আছে প্রত্যেকটি থানাতে যতগুলো মিসিং রিপোর্ট আছে তুমি সবগুলো তথ্য নিবে এবং আমাকে জানাবে। স্যার, এসো। আপনাদের ধারণায় ঠিক, 3টি খণ্ড একই ব্যক্তির। তার মানে এটা পরিকল্পিত হত্যা। আমারও তাই মনে হচ্ছে। তবে লাশের কন্ডিশন দেখে মনে হচ্ছে এটা কোনো প্রফেশনাল লোকের কাজ না। লাশের শরীরে প্রচুর ক্ষত। ডক্টর, ভিকটিমের মৃত্যুটা আসলে কিভাবে হয়েছে? ধারণা করা হচ্ছে দেশীয় অস্ত্র দিয়ে প্রথমে তাকে আঘাত করা হয়, মৃত্যু নিশ্চিত হওয়ার পর তার দেহটা খণ্ড করা হয়। তার মানে এটা প্রতিশোধ নেবার ক্ষোভ থেকে করা হয়ে থাকতে পারে। আর যারা কাজটা করেছে তারা খুব ঠান্ডা মাথায় কাজটা করেছে। ঠিক বলেছেন, রিপোর্টও কিন্তু তাই বলে, যেহেতু মৃত্যু নিশ্চিত হওয়ার পর তারা দেহটা খণ্ড করে। আমরা এখনো লাশের পরিচয় শনাক্ত করতে পারিনি। আমাদের কাছে যে ছবিগুলো আছে সেগুলো নিয়ে আমরা লাশের পরিচয় শনাক্ত করার চেষ্টা করব, কিন্তু 3-4 দিনের মধ্যে যদি আমরা পরিচয় শনাক্ত করতে না পারি তাহলে এটা অজ্ঞাত লাশ হিসেবে আমরা সমাহিত করার চেষ্টা করব। ডক্টর, পোস্টমর্টম রিপোর্ট কি রেডি হয়েছে? হ্যাঁ, রিপোর্ট রেডি হয়েছে, আসুন আমি দিচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, চলো। আচ্ছা ডাক্তার, লাশের সাথে সন্দেহজনক কোনো ক্লু পাওয়া গেছে? সন্দেহজনক ক্লু বলতে লাশের মাথাটা যে ব্যাগে ছিল, হ্যাঁ, ও ব্যাগে একটা নাম্বার সহ কাগজ পাওয়া গেছে। নাম আর ফোন নাম্বার, ব্যাপারটা একটু কেমন না? রাইট। হ্যাঁ, আমার কাছেও ব্যাপারটা সন্দেহজনক মনে হচ্ছে। আমার মনে হয় খুনি ইচ্ছাকৃতভাবে নাম আর ফোন নাম্বারটা লিখে এই কার্টুনে রেখে গেছে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য। আমারও তাই মনে হচ্ছে। বিষয়টা গুরুত্বের সাথে আমাদের তদন্ত করতে হবে। আমারও তাই মনে হয়। ওকে ডক্টর, যদি নতুন কোনো কিছু আপনাদের চোখে পড়ে অবশ্যই আমাদেরকে ইনফর্ম করবেন। অবশ্যই অবশ্যই। আর ওই যে যে নাম্বারটা পাওয়া গেছে আর ঠিকানাটা যে এখানে। থ্যাংক ইউ। জি, ঠিক আছে, দেখো। ওকে, থ্যাংক ইউ। দর্শক, 3 খণ্ড হওয়া একটি লাশ ও নানা প্রশ্ন নিয়ে প্রশাসন এখন বেশ দ্বন্দ্বে পড়ে গেছে।
লাশটি যেই বাক্সে ছিল ওই বাক্সের উপরে একটি ঠিকানা ও ফোন নম্বর আছে। তার মানে কি যে খুনটি করেছে তার ঠিকানা বা ফোন নম্বর এটি? যে খুন করেছে সে তো এত বোকা হতে পারে না প্রিয় দর্শক, নাকি এটা সেই খুনির কোনো খেলা? প্রশাসন এখন সেই 3 খণ্ড হওয়া লাশের পরিচয় জানার জন্য তৎপর হয়ে মাঠে নেমে পড়েছে। আশা করছি খুব শীঘ্রই সেই লাশটির পরিচয় মিলবে এবং জানা যাবে কে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে এবং প্রশাসন তাকে আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি দাঁড় করাবে। স্যার আসবো? স্যার, লাশের কার্টুনে যে অ্যাড্রেস আর ফোন নাম্বার পাওয়া গিয়েছে, ফোন নাম্বারটা একটা মেয়ের, আর মেয়েটার অ্যাড্রেসই থাকে। স্যার, আপনি তো সুবান সাহেব, তাই না? জি, আমি সুমান সাহেব। আচ্ছা, আপনার বাসায় তো জিসান ভাড়া থাকতো, জি, তাহলে তো আপনি ওর সম্পর্কে অনেক কিছুই জানেন। দেখুন, আমি আসলে জিসানকে ভাড়া দেইনি। ও জোর করে আমার বাড়িতে ভাড়া থাকে। সে আমাকে কোনো ভাড়া তো দিতই না, উল্টো আমার কাছ থেকে নানাভাবে টাকা নিত। আচ্ছা, ও কি কি অপকর্মের সাথে যুক্ত ছিল বলেন তো? জিসানের এলাকায় অনেক ছেলে আছে। ওইসব ছেলেদের দিয়ে সে মাদক ব্যবসা, চাঁদাবাজি, এমনকি ইপটিজিংয়ের মতো অনৈতিক কর্মকাণ্ড করাতো। আচ্ছা, ওর কি কোনো প্রতিপক্ষ বা শত্রু আছে? হ্যাঁ, একজন আছে। এই তো আমাদের পাশের এলাকার সন্ত্রাসী। ওর নাম শামীম। সবাই শামীম বাহিনীর প্রধান হিসাবেই তাকে চেনে। আচ্ছা, আপনি কি আমাকে এই দুইজনের ডিটেল দিতে পারবেন? পুরোটা দিতে পারবো না, তবে যতটুকু জানি ততটুকু বলতে পারবো। এই যে, অনেক ধন্যবাদ আপনাকে। প্রয়োজনে আবার ডাকবেন, তখন সময় দেবেন। অনেক ধন্যবাদ। জি, আমরা ভেতরে আসতে পারি? আপনি কি বাসায় একাই থাকেন? না, মাঝে মাঝে আমার ভাই ভাবি এসে থাকে, কিন্তু বেশিরভাগ সময় আমি একাই থাকি। এই নাম্বারটা চিনে কিনে দেখবেন। এটা তো আমারই নাম্বার। কি হয়েছে একটু বলবেন? বলছি। কনস্টেবল, এই কার্টুনটা চিনে কিনে একটু বলবেন। কার্টুনটা চেনা কি আছে? এরকমই তো হয় সব কার্টুন। ইনফ্যাক্ট আমার বাসায় এরকম একটা কার্টুন আছে। তাই কার্টুনটা একটু দেখাবেন আমাদের? হ্যালো, জি, ওকে ওকে ম্যাম। স্যার, ভিক্টিমের পরিচয় পাওয়া গিয়েছে। ভিক্টিমের নাম জিসান। সে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। ঠিক আছে। আমি খুবই দুঃখিত, কার্টুনটা খুঁজে পাচ্ছি না। সম্ভবত আমি ফেলে দিয়েছি। আচ্ছা, আপনি একটু কাইন্ডলি আমাকে খুলে বলবেন কি হয়েছে? আমি আসলে বুঝতে পারছি না। দেখুন, গত 7 তারিখে আমরা একটি লাশ উদ্ধার করি। লাশটি 3টা খণ্ডে বিভক্ত ছিল। বিভিন্ন স্থানে সেটা টুকরো ফেলে রাখা হয়েছে। মাথাটি এই কার্টুনে ফেলে রাখা হয়েছে, যেখানে আপনার নাম, নাম্বার এবং ঠিকানা সবই ছিল। এই কারণে আপনার কাছে আসা। এই
কার্টুনটায় করে গ্রাম থেকে আমার জন্য আম পাঠিয়েছিল। যেহেতু অন্য একজনের মাধ্যমে পাঠিয়েছিল, তাই এটা মধ্যে আমার ঠিকানা আর নাম্বার লেখা আছে। আমি কার্টুনটা হয়তো ফেলে দিয়েছি আর অপরাধী সেটা ব্যবহার করেছে। জি, এমন হতে পারে। আপনারা ইনভেস্টিগেট করে দেখুন। ও, এই যার মাধ্যমে আমগুলো এসেছিল তার নাম্বার আমার কাছে আছে, সেটা কি দিন? জি, শিওর। জি, থ্যাংক ইউ। ঠিক আছে, আজ আমরা আসছি, কিন্তু প্রয়োজনে আবার আমরা আসবো আমাদের সঙ্গে। দর্শক, অবশেষে পরিচয় মিলল ওই 3 খণ্ডিত লাশের। তার নাম জিসান। জিসান একজন সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক ব্যবসায়ী। তার প্রতিপক্ষ আছে। জিসানের খণ্ডিত লাশ যেই বাক্সে পাওয়া গিয়েছিল, ওই বাক্সের উপরে থাকা ঠিকানা অনুযায়ী পুলিশ পৌঁছে যায় নাফিজার বাসায়। নাফিজাকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু নাফিজার কাছ থেকে তেমন কোনো তথ্য পুলিশ পায়নি যার দ্বারা আসল অপরাধীকে শনাক্ত করা সম্ভব হবে। কিন্তু নাফিজার তথ্য ফেলে দেবার মতো না। জনমনে প্রশ্ন, অপরাধ বা খুনিটি কে? পুলিশ কি পারবে তাকে খুব শীঘ্রই আইনের আওতায় আনতে? জিসান আসতাম না? জিসান মাস্তান কিসের? জিসান ভাই কর। হ্যাঁ, তোরও ভাই, তোর বাপেরও ভাই। ও থাকবো? স্যার, আমি যে সমস্ত তথ্য পেয়েছি তাতে জিসান চাঁদাবাজি এবং মাদক সহ নানা ধরনের অপকর্মের সাথে জড়িত ছিল এবং তার একটা বড় বাহিনী ছিল। সেই বাহিনী দ্বারা সে সব কিছু নিয়ন্ত্রণ করত। তবে তার একজন শক্ত প্রতিপক্ষও ছিল, তার নাম শামীম, এবং তারও একটা বাহিনী ছিল। তার এলাকা হচ্ছে বাগপাড়া। কিছুদিন আগে একটা মেয়েকে কেন্দ্র করে এই দুই বাহিনীর মধ্যে বড় ধরনের একটা গন্ডগোল তৈরি হয়। জিসানের এরিয়া হচ্ছে বীরপাড়া, আর প্রতিপক্ষের এরিয়ার নাম হচ্ছে বাগপাড়া। আমরা যে মেয়েটির বাসায় গিয়েছি সেই মেয়েটির বাসা বাগপাড়াতে। মেয়েটির দেওয়া ভাষ্য মতে মেয়েটির জন্য বাড়ি থেকে আম আসে, যে কার্টুনে করে সেই কার্টুনটার মধ্যে তার নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা ছিল। তার মানে এই দাঁড়াচ্ছে যে মেয়েটি যদি কার্টুনটি ফেলে দিয়ে থাকে, তাহলে সেই কার্টুনটি তার এরিয়াতে, আই মিন বাগপাড়াতেই সে পেয়েছে। তাহলে কি শামীম কাজটা করতে পারে? এক্স্যাক্টলি। এলাকায় আধিপত্য বিস্তারের জেরে কোনটি হতে পারে। তুমি এখনই স্বামীকে গ্রেফতারের ব্যবস্থা করো। স্যার। এসো। বলুন আপনাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারি। আসলে সহযোগিতাটা আমাদের দরকার না, আমার বোন নাফিজার দরকার। নাফিজা, রাইট, আমার মনে পড়েছে। 3 খণ্ডিত লাশের খবরটা তারা পেয়েছে। মাথাটি যে ব্যাগের মধ্যে পাওয়া যায়, আমি যে কার্টুনে পাওয়া যায়, সেই কার্টুনের উপরে আপনার বোনের নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার ছিল। সেই সূত্র ধরে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি। সত্যি বলতে অফিসার, ওই সন্ত্রাসী আমার বোনকে খুব ডিস্টার্ব করত। এটা ওই এলাকার সবাই জানে। আমার কেন জানি মনে হয় ওই সন্ত্রাসীর কোনো শত্রুপক্ষ তাকে খুন করে পুরো বিষয়টা তার, মানে আমার বোনের ঘাড়ে চাপিয়ে তারা বেঁচে যেতে চাইছে। সেটা বুঝতে পারলাম, কিন্তু আপনার বোনকে যে জিসান ডিস্টার্ব করতো এই কথাটা তো আপনার বোন আমাদেরকে বলেনি। সে আসলে আমার বোন কিভাবে বলবে বলুন? ও আসলে পুরো বিষয়টাই খুব ভয় পেয়ে গেছে। সন্ত্রাসী জিসান আমার বোনকে খুব পছন্দ করত। একদিন হঠাৎ ও আমার বোনের পথ আটকে দাঁড়ায়। তারপর কারণ কই যান? ওই কাকা, কে আপনি?
এই তোরা শুনছস? হ্যাঁ নাকি আমার চিনে না? রাজু, আমি আপনাকে কিভাবে চিনবো? আমার নাম জিসান, এলাকার বাদশাহ। আমার কাছে কি চান? আপনারে আমার মনে ধরছে, বহুত মনে ধরছে। আপনার কি সৌভাগ্য, জিসানের মন কাটছেন আপনি। কি বলেন এগুলো আপনি? বুঝতেছেন না নাকি না বুঝার ভান করতেছেন? কোনো লাভ হবে না। জিসান যারে চায় আপন কইরা পায়, এইটা জিসানের চাঁদ কপাল কইতে পারেন। আজকে থেকে আপনিও জিসানের নাম জপবেন। ওই চাচা, তোমার বৌমা সাবধানে বাইক পৌঁছে দিও, ঠিক আছে? এরপর আমার বোন ওই এলাকা ছেড়ে দেয়। আর কোনোদিন জিসানের সঙ্গে দেখা হয়নি। সাডেনলি আপনি যখন ওর হত্যার খবরটা নিয়ে ওকে জিজ্ঞাসাবাদ করেন, ও খুব ভয় পেয়ে যায়। আসলে ও বাসায় একাই থাকে। আমি মাঝে মাঝে এসে থাকতাম, কিন্তু আমার হাজবেন্ডের চাকরির জন্য সবসময় এসে থাকা হয় না। এত কিছুর পরে ও অনেক বেশি ভয় পেয়ে গিয়েছে, কান্নাও করছে। বুঝতেই পারছেন, একা মেয়ে মানুষ। সেটা আমরা বুঝতে পারছি। আপনারা এই বিষয় নিয়ে কোনো চিন্তা করবেন না, আর আপনার বোনকেও বলবেন যেন এই বিষয়টা নিয়ে কোনো ধরনের চিন্তা না করে। থ্যাংক ইউ অফিসার। নাফিজার এখন মনের যা অবস্থা, তাই আমরা চিন্তা করেছিলাম যে ওর সাথে কিছুদিন থেকে যাব। আপনি যে কোনো প্রয়োজনে আমাকে কল করতে পারেন, আমি নাম্বার দিয়ে যাচ্ছি। আপনি কল করলে আমি চলে এসে সব ধরনের সহযোগিতা করতে রাজি আছি। দ্যাটস ওকে। আপনি তাহলে আমাদের হেল্প ডেস্কে আপনার নাম্বারটা দিয়ে যান। শামিম, জিসানের সাথে তোর দ্বন্দ্ব, আর সেই সূত্র ধরেই তুই জিসানকে খুন করেছিস। না স্যার, আমি কিচ্ছু জানি না। জিসানের খুনের ব্যাপারে আমি কিচ্ছু জানি না স্যার। তুই খুন করিসনি, তাহলে কে খুন করেছে? আমি জানি না স্যার। আমাদের কাছে ইনফরমেশন রয়েছে জিসানের সবচেয়ে বড় শত্রু তুই। শত্রু ঠিক আছে স্যার, কিন্তু আমি খুন করি না। আমি ওর এলাকায় যেতে পারতাম না। ও ঠিকই আমার এলাকায় একদিন ওর লোকজন নিয়ে হাজির হয়। দাঁড়া দাঁড়া, থাম, থাম। আমি তোর লগে ফাইট করতে আসি। আমি বীরপাড়ার পোলা। বীরেও কাছে শিয়াল বাঘের কোনো বেল নাই। তোর সাথে একটা সন্ধি করতে আইছি, আজাইরা পেছল পাচ্ছে। কি সন্ধি? আমার জান পাখিটা ওইরা আইসা তোর এলাকায় বাসা বাঁধছে। ওরা ঘরে দেখা শুনে রাখবো, আমি মাঝে মধ্যে আইসা একটু আদার পানি খাওয়ায় আদর যত্ন করে চলে আসবো। তোর মুখে এটা শুনে আমার খুব ভালো লাগছে। তোর জান পাখি আমার এলাকায়, তুই আমারে অনেক জ্বালাইছস, অনেক খেলছস। এখন আমি তোরে নিয়ে খেলবো, কানামাছি খেলবো। আমারে নিয়ে খেলবি? জিসান রে নিয়ে? হ্যাঁ, তোর সাথে খেলবো। তোর পাখি যেহেতু আমার খাঁচায় বন্দি, তোকে আমার এলাকায় আসতেই হবে। অবশ্যই আসবো, তোর চোখের সামনে দিয়া আসবো, যাব। তুই আমার একটা পশমও ছিঁড়তে হবে। ভাই বল, আমরা তো মেয়েটা ঠিকানা জানি না। মেয়েটার ঠিকানা খুঁজে বের কর। ওই ভাই চিন্তা করেন না, 24 ঘন্টার মধ্যে ওই মাইয়েরা আমরা খুঁজে পাই করব। যা, খুঁজে বের কর। সেই থেকে স্যার আমাদের দ্বন্দ্ব। জিসান তোর এলাকায় যে মেয়ের সাথে দেখা করতে যেত, সেই মেয়ের পরিচয় তুই জানিস? না স্যার, আমি কিচ্ছু জানি না। আমার ছেলেপেলে খুঁজে বের করতে পারে নাই। কিছুদিন পরেই আমি শুনি জিসান খুন হয়েছে। তার মানে তুই বলতে চাচ্ছিস জিসানের খুনের ব্যাপারে তুই কিচ্ছু জানিস না? জি না স্যার, কিচ্ছু জানি না স্যার, বিশ্বাস করেন, কিচ্ছু জানি না। যদি আমরা কোনোভাবে বের করতে পারি খুনের সাথে তুই জড়িত, তাহলে কিন্তু তোর রেহাই নেই। আচ্ছা স্যার, আমি কিচ্ছু জানি না স্যার, বিশ্বাস করেন। জিসানের খুনের রহস্য উদ্ঘাটন না হওয়া পর্যন্ত তুই পুলিশ কাস্টডিতেই থাকবি। স্যার, আমার মনে হয় স্বামী আমাদের কাছে কোনো কিছু গোপন করছে। কিন্তু তার তো তোমার সামনে খুব বেশি টিকে থাকার কথা না। জি স্যার, আমি আমার ওই ইনফরমেশন বের করছি। স্যার আসবো? এসো, বসো। আপডেট বলো। স্যার, নাফিজের ভাইয়ের দেওয়া তথ্য সত্য। আমি সবার সাথে জিজ্ঞাসাবাদ করেছি।
এবং তারা সবাই বলেছে জিসান নাফিজাকে খুবই বিরক্ত করত, যে কারণে নাফিজা এই এলাকা ছেড়ে দেয়। তবে স্যার, আমি একটা গোপন তথ্য পেয়েছি। কি তথ্য? জিসানের উদ্যোক্তার কারণে নাফিজা এই এলাকা ছেড়ে চলে যায় এবং নাফিজা ওই এলাকায় একজনকে বিয়ে করে, কিন্তু তার সাথে বিয়েটা বেশি দিন টেকেনি। কেন? স্যার, এই তথ্য আমি এখন পাইনি, তবে আমি নাফিজার স্বামীকে খুঁজে বের করার চেষ্টা করছি। তাকে পেলে আমরা অনেক কিছু জানতে পারবো। ঠিক আছে, তুমি চেষ্টা চালিয়ে যাও। আমার মনে হয় তারা কোনো কিছু আমাদের কাছে লুকাচ্ছে, তাদের কারোর সাথে কারো কথার কোনো মিল পাচ্ছে না। জি স্যার, আমারও তাই মনে হয়। তুমি তাদের নাম্বারগুলো ট্রেস করে দেখো কোনো কিছু পাও কিনা। ওকে স্যার। আর তুমি তাদের দিকে নজরদারি রাখো, তারা কোথায় যায় কি করে 24/7 এর মুভমেন্ট আমার জানা চাই। আর নাফিজার স্বামীকে গেট করার ব্যবস্থা করো। স্যার, শামীম ও নাফিজার ভাই ভাবির দেয়া তথ্যের মধ্যে পুলিশ রহস্যের গন্ধ পেয়েছে, কিন্তু এটা সত্যি জিসান একজন কুখ্যাত অপরাধী। নাফিজার ভাই ভাবি ও পুলিশের হাতে থাকা তথ্যের মধ্যে বেশ তফাৎ রয়েছে। শামীম নিজেকে নির্দোষ হিসেবে দাবি করছে, পুলিশ ধারণা করছে শামীম, নাফিজা ও নাফিজার ভাই ভাবি এই কয়েকজনের মধ্যেই লুকিয়ে আছে আসল অপরাধ। এত কিছু দেখে না আমার মনে হচ্ছে আমাদের বাসাটা চেঞ্জ করা উচিত। না না, পুলিশ আসলে এখন আমাদের যেভাবে সন্দেহ করছে, এখন বাসা চেঞ্জ করলে ঝামেলা তো আরো বাড়বে। তা এখন কি করবো? একটু চিন্তা করে দেখি কি করা যায়। আসুন। কি খেলাটা নেই খেলেন আমাদের সাথে, কিন্তু নিজেদের খেলায় নিজেরাই ফেসে গেছে। কি বলছেন এগুলো? আপনার স্বামীর দেওয়া তথ্য আর জিসান খুন হওয়ার দিন আপনার সাথে ফোন আলাপ, আর জিসানের বডি পার্ট যেখানে যেখানে পাওয়া গিয়েছে সেখানে আপনার ফোনের লোকেশন, এটা প্রমাণিত যে খুনটা আপনি করেছেন। আরে জিসানের মতো এত বড়টা সন্ত্রাসীকে আমি খুন করবো? মানে কি যে বলছে? চলুন আমাদের সাথে থানায় চলুন, বাকি কথা থানায় হবে। চলুন। একটু বোঝার চেষ্টা করুন, আমরা খুন করিনি। এখানে আর কোনো কথা না, যা বলার থানায় গিয়ে বলবেন। এই নিয়ে চলো। দেখুন, আমাদের কাছে লুকোনোর আর কিছুই নেই আপনাদের, আমাদের হাতে সব তথ্য আছে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনারা জিসানের খুনের সাথে জড়িত। এখন বলুন, কেন জিসানকে খুন করেছেন আপনারা? চাকরির সুবাদে আমি জিসানদের এলাকায় বাসা ভাড়া নিই। আমি জানি না জিসান আমাকে কোত্থেকে দেখে, প্রচন্ড ডিস্টার্ব শুরু করে। ওর অত্যাচারে অতিষ্ঠ হয়ে ভাই ভাবিকে জানে। ভাই ভাবি ঢাকায় আসে, যেদিন ভাই ভাবি ঢাকায় আসে সেদিন জিসান হঠাৎ করে আমার বাসায় চলে আসে। দেখ নাফিসা, আমি কি বলি, তুই এই চাকরি এই এলাকা সব ছেড়ে দে। আমি খবর নিয়ে জেনেছি জিসান খুবই খারাপ ছেলে, ওকে সবাই এই এলাকায় ভয় পায়। ভাই আমি চাকরি ছেড়ে দিলে আরেকটা চাকরি কোথায় পাবো? কে আমাকে চাকরি দিবে? ভাব, চাকরির কথা ছাড়, নিজে বেঁচে থাকলে এরকম চাকরি অনেক পাবি। ভাই চাকরি ছাড়া বাদে অন্য কোনো সলিউশন যদি থাকে সেটা আমাকে দাও। আমার পক্ষে এখন চাকরি ছাড়া কোনোভাবে সম্ভব না। কি আশ্চর্য, আপনার একবার ঘরের ভিতর ঢুকে গেল কেন? হ্যাঁ, আরে এইভাবেই তো ঢুকমু। এইটা হইল গিয়া আমার হনেওয়ালি বউয়ের বাড়ি। যাও ভাই ভাবিও চলে আসছেন, পাকা কথাটা পাইরাই ফেলি। কি কস? হ্যাঁ ভাই, করে ফেলেন ভাই। ভাইজান, আপনার বোনরে আমি পছন্দ করি, ভালোবাসি আর কি। ওরে আমি বিয়া করতে চাই। ও বড় বউয়ের সামনে তো আবার পা উঠা বসা ঠিক না। আপনি চাইলে কি আমরা বিয়ে দিব নাকি? আমরা আপনাকে পুলিশে দিব। এইসব বইটা কোনো লাভ নাই। জিসানে এইসব রে ভয় করে না, বুঝছেন? দেখুন জিসান সাহেব, বললেই তো এভাবে বিয়ে দেওয়া যায় না, তাই না? অনেক ধরনের ফর্মালিটিস থাকে।
তাছাড়া মুরব্বীদের একটা সলা পরামর্শ তো দরকার আছে। আমাকে একটু একটু সময় দেন, আমি 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 জানাবো। ভাইজান তো দেখা যায় অনেক বুদ্ধিমান। ঠিক আছে, আপনি আয়োজন করেন, মুরব্বীদের সাথে সলা পরামর্শ করেন, বেশি দেরি করেন না। আপনার বই আমারই হইব। আপনি তাড়াতাড়ি ডেট ঠিক করেন, দেরি করেন না, বুঝেন তো? জিসানের বিয়া কার লগে? আপনার বোনের লগে। বহুত ফুর্তি হইব, আমোদ হইব, নাচ গান হইব, ভরপুর নাচ গান। মেহেদি লাগা ফিরতনা, এই সজন। কি করবো আমি? আমি কি করবো? শোন, তুই আমার কথা শুনবি? তুই তুই তামিম ছেলেটাকে তাড়াতাড়ি বিয়ে কর। ছেলেটার ভালো চাকরি করে, ইনকামও ভালো। তুই এই চাকরি এলাকা সব ছেড়ে দে, নাহলে আমরা বাঁচতে পারবো না, কেউ বাঁচতে পারবো না। ভাইয়া, আমার পক্ষে চাকরি ছাড়া সম্ভব না। এটা বাদ অন্য যে কোনো কিছু বলা বলো। তুমি কি বোঝাবা? তুমি একটু শান্ত হও, আমি নাফিসাকে বুঝিয়ে বলতেছি। তুমি ব্যাপারটা একটু বোঝো, ঠান্ডা মাথায়, কারণ উনি এভাবে থামবে না। প্লিজ বোন, তুমি বুঝো একটু, আমাদের প্রেশারটাও বুঝো। আর তামিম ছেলেটা অনেক ভালো, বেশি মানে দূরেও না, পাশের এলাকাতেই থাকে। তুমি বিয়ে করে ওখানে কয়েকদিনের জন্য ছুটি নিয়ে নাও চাকরি থেকে, সব যখন ঠান্ডা হয়ে যাবে তখন আর কিছু হবে না, বুঝতেছো? একটু চিন্তা করো, একটু জাস্ট ভাবো, নাহলে সবার উপরে প্রেশার চলে আসতেছে। তোমার ভাইয়া তো রেগে চলে গেল ভেতরে, কিন্তু তুমি তো বুঝতেছো। তার দুদিন পরেই আমরা বাড়িটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিই। গোপনে সবকিছু গোছাতে থাকি। যেদিন চলে যাব সেদিন রাতে হঠাৎ করে বেল বাজে। আমরা ভাবি গাড়ি চলে এসেছে, তাই ওরা ডাকছে। ভাবছিলি আমার চোখে ফাঁকি দিয়া পালায় থাকবি, পারলি না, তাই না? ওই বাইরের গেট লাগা। আরে কি করতেছেন? এই যা করতেছি করতে দে। এই এখন 2টার দিকে খেয়াল রাখ। আর ওই কি কইরা আমারে বিয়া না কইরা থাকতে পারে, আমি সেই ব্যবস্থাই এখন করতেছি। পরিণাম ভালো হবে না কিন্তু। সেদিন রাতে জিসান আমাকে রেপ করে, সেটা ভিডিও করে রাখে। আমাদেরকে বললাম না, পুলিশ বা কাউকে যদি জানে আমাদেরকে মেরে ফেলবে। আর ঠিক তার পরের দিনই প্রাণের ভয়ে আমরা এলাকা ছেড়ে চলে যাই। এরপরে ওর বিয়েও হয়। খুব ভালো ছিল ওরা। হঠাৎ একদিন জিসান আমাদের বাসায় এসে উপস্থিত হয়। যাক, রাফিজার বিয়েটা হয়ে গেছে, আমি এখন অনেক নিশ্চিন্ত। সব ঝামেলা কেটে গেছে। আল্লাহর অনেক কাছে অনেক শুকরিয়া বলো যে সব ঝামেলা ঠিকঠাক মতো মিটে গেছে। নাফিসা কই? ওই নাফিসা কই? আমার নাফিসা কই? নাফিসার বিয়ে হয়ে গেছে। হ্যাঁ? ওর স্বামীর বাড়িতে। এই কি কইলি তুই? নাফিসার বিয়ে হয়ে গেছে? তোরা জামাই বউ মিলা আমার নাফিসারে আমার কাছে দূরে সরাই দিলি। ওই তোরা জানতে পারো তোর কাছ থেকে নাফিসার ঠিকানা বাইর কর। আমি দেখতাছি। আর ঠিক ওই দিনই জিসান সেম কাজ আবারও করে। জিসান আমাকেও রেপ করে। আমাদেরকে অনেক কিছু বলে, আমাদেরকে প্রাণের ভয় দেখিয়ে ওর বাসার নাম্বার নিয়ে যায়।
আমাদের কিছু করার ছিল না, আমাদের দিয়ে দিতে হয়েছিল নাম্বারটা। আমার নিজের উপর ঘৃণা হতে থাকে। আমার জন্য আমার ভাইয়ের ভাবির এই অবস্থা। এর মধ্যে জিসান একদিন আমার বাসায় চলে আসে, তখন বলি এটা নাফিসের বসে না? হ্যাঁ, আমি নাফিসের হাজবেন্ড। ও, আপনি তাইলে সেই মাল। কি বললেন? আমরা বলি নাই, বলতে আসছি। নাফিজার কাছে বলবো, নাফিজাকে ডাকেন। আপনি বললে আমার বউকে ডাকবো কেন? আরে গিয়া বলেন জিশান আসছে, সুরসুর করে চলে আসবে, উড়ে উড়ে চলে আসবে, ডাক দেন। নাফিস এদিকে আসো, দেখেন তো কে। কে? ভয় পাইছো? কি যাতা বলতেছেন? এই, তুই আজকাই ওরে তালাক দিবি। তুই তালাক দেওয়ার পর আমি ওরে বিয়ে করবো। মানে আপনার কথা আমার বউকে তালাক দেবো কেন? আরে তোর বউ হইছে কয়দিন, আর ও আমার লেগে জন্মাইছে। তুই তালাক দিবি, তালাক দিতে কইছি, তারপরে আমি ওরে বিয়ে করবো। আপনি বললেই হবে নাকি? হ্যাঁ, বললে দিবি না? তাহলে তো দেখাই তুই। কি দেখাবেন আপনি? হ্যাঁ, বেশি থাকলে আমার মন খারাপ বেশি হবে। যা, এখন বুঝা থাক, তালাক দিবি না রাখবি। আমি বিয়ের আয়োজন করতেছি, তুই তালাক দেওয়ার পরে আমি বরযাত্রী লয়ে যাবো, বুঝছস? যা, তালাক দেওয়ার আয়োজন কর। আয়। ভাইয়ের কথা মনে থাকে। জিসান আমার হাজবেন্ডকে সেই ভিডিও দেখায়। তবে আমাকে ডিভোর্স দেয়। আমার পুরো জীবনটা উলটপাল্ট হয়ে যায় শুধুমাত্র এই জিসানের জন্য। তারপর আমি সিদ্ধান্ত নিই, যে প্রতিশোধ আমি নিব। আমি এসে জিসানের সাথে কথা শুরু করি, প্রেমের অভিনয় শুরু করি, প্রেম করি। একদিন সুযোগ মতো আমি জিসানকে আমার বাসায় আসতে পারি। আমি এটা ওর কাছ থেকে আশা করি না। মাথা নাড়িস না। হ্যালো, তুমি একটু বাসায় আসতে পারবে? এখন? হ্যাঁ, ভাই ভাবি নেই, চলে আসো তুমি। বলো কি? আচ্ছা ঠিক আছে, জাস্ট 10 মিনিট। ওকে। ওই থাক, আমি একটু 10 মিনিটের ভিতরে আইতেছি। আচ্ছা। ভাইজান আসতেছে 10 মিনিট। হ্যালো, আমি তো তোমার বাসার সামনে। হ্যাঁ, দরজা খোলা আছে, সোজা আমার ঘর চলে এসো। হ্যাঁ ঠিক আছে, যান, আমি আসতেছি। আমার না বিশ্বাসই হচ্ছে না যে তুমি আমাকে তোমার বাসায় তোমার রুমে রাখছো। বসো না, বসলে বিশ্বাস। দেরি করলা কেন? তুমি না বসলে 10 মিনিট পরে আসবা। আমি নার্ভাস লাগতেছিল।
কিন্তু আপনারা যে অন্যায়টা করলেন সেটা কি ঠিক হলো? কিসের অনুশোচনা? আমরা তো কোনো মানুষকে খুন করিনি। আমরা খুন করেছি একটা অমানুষকে, এটা জানোয়ারকে। আর আপনার লাশ দেখে বুঝেননি কতটা ক্ষোভ থাকলে একটা লাশকে মানুষ এভাবে 3 টুকরায় বিচ্ছিন্ন করতে পারে? বাসাতেই কি তার দেহটা বিচ্ছিন্ন করেছেন? হ্যাঁ, বাসাই করেছি। আমাদের ক্ষোভ মেটানোর জন্য আমরা বাসাই করেছি, যাতে কোনো প্রমাণ না থাকে। কিন্তু তাড়াহুড়ায় আসলে বক্সের মধ্যে যে আমার নাম নাম্বার লেখা ছিল সেটা মাথায় নেই। লাশের খণ্ডগুলো বিভিন্ন জায়গায় কে নিয়ে গিয়েছিল? আমি আর আমার ভাই। আপনার বোন এবং স্ত্রীর সাথে আমাদের কথা হয়েছে, তারা সবকিছু স্বীকার করেছে। আই থিঙ্ক এখন আপনার পালা। তাছাড়া আপনার পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়ার ছেলে ওই দিন যা যা ঘটেছে সব দেখেছে আর আমাদেরকে সব বলেছে। ব্যাপারটাকে দীর্ঘায়িত করবেন না, যে ঘটনা সেটা স্বীকার করুন, খুলে বলুন। হ্যাঁ অফিসার, আমি নিজ হাতে জানোয়ারটাকে হত্যা করেছি। ওর মতো জানোয়ারের বেঁচে থাকার কোনো অধিকার নেই। নিজ হাতে যে আইনটাকে তুলে নিয়েছেন সেটা একবারও ভাবেননি? আপনার আইনের সহায়তা নিতে পারতেন, আমাদেরকে জানাতে পারতেন। ওর মতো অমানুষকে হত্যা করে অনুশোচনা আসবে? ওকে কতটা ঘৃণা করলে আমরা লাশের এই অবস্থা করি আপনি বুঝতে পারছেন? আপনাদের ঘৃণার কারণ আমরা বুঝতে পারি, কিন্তু এটা কোনোভাবেই সাপোর্ট করতে পারি না যে আপনারা আইন হাতে তুলে নেবেন। এখানে আইনই আপনাদের বিচার করবে। দর্শক, অবশেষে বেরিয়ে এলো জিসান হত্যাকাণ্ডের রহস্য। কিন্তু পুলিশ জিসানের বিরুদ্ধে যে তথ্য পেয়েছে তার দ্বারা এই বলা চলে সে ছিল জঘন্য একজন অপরাধী। নাফিজা যদি পুলিশের সহায়তা নিত তাহলে তার জীবন এতটা বিপন্ন হতো না, তাহলে তাকে আজ অপরাধী হতে হতো না। পুলিশের সহায়তা নিলে আজ তার জীবনটা যেমন সুন্দর হতো, হয়তোবা এই সমাজের আরো কিছু মানুষের জীবন সুন্দর করে গড়ে তুলতে পারত। কিন্তু সে তা করেনি। আইন নিজের হাতে তুলে নিয়েছে, শাস্তি তাকে পেতেই হবে। অপরাধীর কোনো মাপ নেই এই সমাজে। প্রিয় দর্শক, সচেতন হন, সুন্দর করে গড়ে তুলুন আপনার জীবনকে সচেতনতার মাধ্যমে। আপনার জীবন সুন্দর হলে আপনি গড়তে পারবেন আপনার পরিবারের জীবন সুন্দর। আপনার ভবিষ্যৎ সুন্দর হলে আপনি আপনার পরিবারের ভবিষ্যৎ সুন্দর করতে পারবেন। আপনার পরিবারের ভবিষ্যৎ যদি সুন্দর হয়, সুন্দর হবে দেশ, সুন্দর হবে আমাদের এই সমাজ। সেই আশায়, সেই প্রত্যাশায় আমি মৃদুল হাসান হৃদয় বিদায় জানাচ্ছি আমাদের আজকের সময়ের গল্প থেকে। দেখা হচ্ছে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার জীবনকে রাখুন নিরাপদ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.